দর্শক স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর প্রতিদিনকার নিয়মিত আয়োজন নিটল টাটা বীজ সংলাপে। আপনাদের সাথে আছি আমি নাজিয়া কণা। আপনারা জানেন যে প্রতিদিনই অর্থনীতির নানা বিষয় নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। আপনাদের জানাতে চেষ্টা করি অর্থনীতির নানা খবরাখবর, দেশীয়, আন্তর্জাতিক এবং আমাদের জাতীয় পর্যায়ে যে অর্থনীতির সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি। সমসাময়িক অর্থনীতিটাকে আমরা আসলে বেশি গুরুত্ব দিই এবং দর্শক তারই ধারাবাহিকতা আজকে আমরা আমাদের বিষয় নির্ধারণ করেছি তথ্য প্রযুক্তি ও আউটসোর্সিং। দর্শক আপনারা জানেন যে আগামীকালই কিন্তু চতুর্থবারের মতো বিপিও সামিট উদ্বোধন হতে যাচ্ছে এবং এই সামিটকে কেন্দ্র করে আমরা আসলে আলোচনা করব আজকের আলোচনা এবং সেই সাথে তথ্য প্রযুক্তি খাতের সমস্যা সম্ভাবনার কথাগুলো শুনবো এবং এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে তিনজন অতিথি উপস্থিত রয়েছেন। দর্শক শুরুতে আমি আপনাদেরকে তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আমার একেবারে পাশে আছেন মোহাম্মদ তানজিরুল বাশার, তিনি জয়েন্ট সেক্রেটারি জেনারেল বাক্য। তার পাশে আছেন আবুল মানসুর মোহাম্মদ শারফ উদ্দিন, তিনি কন্ট্রোলার সিসিএ কার্যালয়, এবং তার পাশে আছেন নাজমুল আনোয়ার জুয়েল, ডিরেক্টর বাক্য। আপনাদের তিনজনকেই স্বাগত আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শুরুতে আসলে তানজিরুল বাশার আপনাকে দিয়ে শুরু করতে চাই যে বিপিও সামিট শুরু হচ্ছে, আমরা সবাই জানি যে আগামীকাল থেকেই। এই সামিটের আয়োজনটা সম্পর্কে আমরা একটু জানতে চাই শুরুতেই, কি থাকছে এবার? ধন্যবাদ আপনাকে। এবার চতুর্থবারের মতো আমরা বিপিও সামিট শুরু হতে যাচ্ছে আগামী 21 এবং 22 এপ্রিল। দুদিনব্যাপী এই সামিটটিতে আমরা আমাদের 12টির মতো সেমিনার থাকছে, আমাদের জব ইন্টারভিউ থাকছে ওখানে প্রতিবারের মতো। এবার আমাদের অনারেবল আইসিটি অ্যাডভাইজার সজীব ওয়াজেদ উনি এটা উদ্বোধন করছে এবং এই সামিটে প্রায় দেশের বাইরে থেকে প্রায় আপনার 20 জনের মতো বক্তা আসছে এবং আমাদের বাংলাদেশের প্রায় 80 জনের মতো বক্তা এই সামিটটিতে 12টি সেমিনার কন্ডাক্ট করবে ইন্ডাস্ট্রির বিভিন্ন পয়েন্ট এবং নিয়ে। আপনি বলছেন যে 12টি দেশ থেকে 20 জনের মতো স্পিকার আসবেন, কিন্তু যারা আসবেন বিপিও সামিটে অংশ নেবেন কারা, মানে সবার জন্য উন্মুক্ত কিনা? জি, বিপিও সামিটটি আসলে সবার জন্যই উন্মুক্ত। আমরা দুইটা টার্গেট গ্রুপকে নিয়ে আসলে কাজ করি। একটা হচ্ছে ইয়ুথদেরকে নিয়ে, যেহেতু একটা বিশাল অপরচুনিটি বিপিও ইন্ডাস্ট্রিতে কাজ করার একটা বিশাল সুযোগ আছে এইখানে। আমরা যখন 2009-তে বিপিও ইন্ডাস্ট্রি শুরু করেছিলাম তখন থেকে আমরা 300 জনের মতো লোক কাজ করতো ইন্ডাস্ট্রিতে। এখন প্রায় 50,000 লোকের একটি কর্মসংস্থান আমরা তৈরি করতে পেরেছি। সো আমাদের টার্গেট হচ্ছে আগামী 2021 সালের মধ্যে আরও প্রায় 1 লাখ লোকের কর্মসংস্থান সুযোগ করে দেওয়া এই সেক্টর থেকে। এটা নিশ্চয়ই এই বিপিও সামিট নিশ্চয়ই এটাতে একটা বড় ভূমিকা রাখবে। আমি আবুল মানসুর মোহাম্মদ শারফুদ্দিন আপনার কাছে একটু জানতে চাই, আসলে এই যে বিপিও সামিটগুলো করা হচ্ছে এগুলো আসলে তথ্য প্রযুক্তি খাতকে বা আমাদের আউটসোর্সিং যে খাতটি আছে এটাকে এগিয়ে নেওয়া। টার্গেট রয়েছে এই খাত থেকে 1 বিলিয়ন এবং টোটাল তথ্য প্রযুক্তি খাত থেকে $5 বিলিয়ন আয়ের। তো সেই জায়গাতে আমরা কতটুকু যাচ্ছি আসলে? ধন্যবাদ আপনাকে, খুবই সুন্দর প্রশ্ন। বিষয়টা হলো যে বাংলাদেশ সরকার কিন্তু বিশেষ করে আইসিটি খাতকে সবচেয়ে প্রায়োরিটি দিয়ে থাকে এবং বলা যায় যে আমরা যে মন্ত্রণালয়ের আন্ডারে কাজ করি সেটা হচ্ছে প্রথম যে মন্ত্রণালয় যে বলে যে বাংলাদেশ দেশের নামের আগে ডিজিটাল শব্দ ব্যবহার করা হয়েছে এবং এটা কিন্তু একটা প্রযুক্তিগত চিন্তাভাবনা থেকে এবং দেশকে এগিয়ে নেওয়া যাওয়ার মূল মন্ত্রে কাজ করা। এবং আমরা যেটা করেছি সেটা হলো যে আমরা 4টা পিলারের উপরে কিন্তু ডিজিটাল বাংলাদেশ করতে চাই। তার একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে আমরা ইন্ডাস্ট্রি আইসিটি খাতে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনটা করতে চাই। সেক্ষেত্রে কিন্তু বাক্য যেভাবে বিজনেস প্রসেসিং আউটসোর্সিং যেটা করছে এই বিষয়গুলো কিন্তু সামনে নিয়ে এসছে এবং আমরা যে 5 বিলিয়নের যে টার্গেটটা করছি সেক্ষেত্রে কিন্তু তার ভীষণভাবে অবদান রাখছে। এই জন্য আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয় বেশ এনকারেজ করেন এই বিষয়টাকে এবং এতে যেটা হয় যে তরুণ প্রজন্মের লোকজন কিন্তু এই ক্ষেত্রে এগিয়ে আসছে। তা আমরা খুব আশাবাদী এই সেক্টরকে অবলম্বন করে আমরা দেশে কর্মসংস্থানের একটা সুযোগটা করতে পারবো আর আইসি ঘাটে যে ইন্ডাস্ট্রিয়াল প্রমোশনের যে টার্গেটটা আমরা অ্যাচিভ করতে আরো সক্ষম হব। আচ্ছা, আমি আপনার কাছে আবার আসবো। আমি এই মুহূর্তে নাজমুল আনোয়ার জুয়েল আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু আপনি বাক্যর সাথে আছেন এবং বাক্য বিপিও সামিটের আয়োজনে আছে মন্ত্রণালয়ের সাথে, আইসিটি মন্ত্রণালয়ের সাথে। এই যে আয়োজনটা, এই আয়োজনে আসলে আপনাদের সফলতা কি? গেল 3বার যে আপনারা আয়োজন করেছেন, কি মনে হচ্ছে এটার সফলতাটা কি? আমি একটু পিছিয়ে, থ্যাংক ইউ আমাকে বলার জন্য। আমরা দেশে যেভাবে ফিলিপিন বা অন্যান্য জায়গায় যেভাবে শুরু করেছিল ওরা এত ভালোভাবে শুরু করতে পারেনি। ইভেন ইন্ডিয়া আমরা যেভাবে মানে প্রথম থেকে যত সুন্দরভাবে
সরকার যেভাবে সাহায্য করতেছে পুরো জিনিসটাকে করার জন্য, এটা কিন্তু আপনি যদি দেখেন ফিলিপিন বা ইন্ডিয়ায় এত স্ট্রংলি ওরা নামতে পারেনি। আমরা যেহেতু এত স্ট্রংলি নেমেছি, তো নিঃসন্দেহে আমাদের ভবিষ্যৎটা অনেক বেশি বেটার হবে আদার কান্ট্রির থেকে। এই আউটসোর্সিংয়ের ব্যাপারটাই বলেন, এখানে বলা হয় $5 বিলিয়ন, আমার মনে হয় অনেক বেশি হবে। সম্ভাবনা বা সুযোগের জায়গাটা অনেক বেশি আছে, কিন্তু আমরা আসলে কার্যত কতটুকু করতে পারছি? কার্যত অবাক হয়ে যায়। আমি একটা ট্রেনিং ইনস্টিটিউট চালাই, আমার মনে হচ্ছিল যে ওরা বলতেছিল যে তোমাদের 60% জব দিতে হবে। তো আমি মনে করতেছিলাম 60% জব কী করে দেওয়া যাবে, ইটস নট পসিবল। কিন্তু এখন দেখা যাচ্ছে ওরা সবাই মোটামুটি ট্রেনিংটা নেওয়ার পরে এরা সবাই মোটামুটি 85-90% জব পেয়ে যাচ্ছে। এই ট্রেনিংটা যদি না হতো, এই যে গভর্নমেন্টের এই সাপোর্টটা যদি না হতো, তাহলে কিন্তু এই জিনিসটা হতো না। বোঝা যায় না, সামনাসামনি বোঝা যায় না যেটা এত আগাচ্ছে। ভিতরে ভিতরে যে কত স্ট্রংলি সরকারের এই কর্মকাণ্ডের জন্য কত স্ট্রংলি এগিয়ে যাচ্ছে আইসিটি, মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু এটা বুঝতে পারতেছে না। অনেকটা এগোচ্ছে, কিন্তু আরো অনেক এগোনোর সুযোগ রয়েছে বা আরো অনেক বেশি এগোনো জরুরি। আমি আসলে তানজিমুল বাশার আপনার কাছে এই জায়গা থেকে জানতে চাই যে কর্মসংস্থান সৃষ্টির জন্য এখন আইসিটি হতে পারে সবচেয়ে বড় আমাদের সম্ভাবনার জায়গা, কিন্তু আমরা আসলে কর্মসংস্থান সৃষ্টিতে এখনো পিছিয়ে আছি। এটা হচ্ছে আমরা শিক্ষার জায়গাটাতেও তো তাহলে আমাদের তথ্য প্রযুক্তিকে আরো বেশি স্ট্রং করা জরুরি। সেই জায়গায় কতটুকু কাজ হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এই জায়গাটাতে আপনি খুব ভালো একটা পয়েন্ট রেজ করেছেন যে বিপিও ইন্ডাস্ট্রিটাতে আমরা যে ধরনের কাজগুলো করে থাকি বা যে ধরনের এইচআর আমাদের দরকার হয়, সো ট্রেনিং একটা পার্ট। সো আমরা যখন দেখি যখন একটা ছেলেকে ইউনিভার্সিটি থাকা অবস্থায় কিন্তু সেই ইন্ডাস্ট্রিতে কাজ করতে পারে, এবং সে যখন গ্র্যাজুয়েশন করে সে তখন তার যে কোর্স কারিকুলামগুলো নিয়ে সে পড়াশোনা করে বের হয়ে এসেছে। সো এখানে আমাদের এডিশনাল একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হয়, যেখানে আসলে গভর্নমেন্ট আমাদেরকে হেল্প আউট করছে। সো আমরা যেমন সিপের আন্ডার একটি প্রজেক্ট করছি, 2.5 মাসে একটি প্রজেক্ট করছি, আমরা শি পাওয়ারের একটি প্রজেক্ট করছি, আমরা লার্নিং আর্নিংয়ের প্রজেক্ট করছি। এগুলো কিন্তু সব কিছু রিজনই হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিটাকে সাপোর্ট দেওয়া। আমি একটা এক্সাম্পল কথা বলি, যেটা ফিলিপিন আসলে শুরু করেছিল। ওরা ওদের ইউনিভার্সিটির কোর্স কারিকুলামে আইটি বিপিও নামে একটি সাবজেক্ট শুরু করেছিল। সো দেখা যাচ্ছে যে একটা ছেলে যখন 4 বছর পড়াশোনা করে গ্র্যাজুয়েশন করে বের হচ্ছে, সে কিন্তু আইদার সে মেজর ইন মার্কেটিং অথবা মাইনর ইন আইটি বিপিও সাবজেক্টের মধ্যে করতে পারে। সো বের হওয়ার পরই তার রেজাল্ট দেখি তাকে জাজ করা যায় সে কি ভয়েসে ভালো করবে, সে কি নন ভয়েস কাজে ভালো করবে, নাকি ব্যাক অফিসে ভালো করবে। সো এই যে একটা প্রসেস, যেটাতে আসলে শুধু আইসিটি নয়, আমাদের শিক্ষা মন্ত্রণালয়, সো এটা একটা কোঅর্ডিনেটেড এফোর্ট আমরা নিয়ে কাজ করছি পলিসি লেভেলে, যেখানে আসলে আমাদের একটি কোর্স কারিকুলাম এই আপনার এডুকেশন সিস্টেমের মধ্যে ঢুকানো যায়। সো সেখান থেকে আমরা তখন একদম রেডি প্রোডাক্ট পাবো, এবং সেটা দিয়ে কিন্তু আমরা মানে আরো কর্মসংস্থানের কথা, সুযোগ সৃষ্টি করতে পারবো। সিস্টেমের কথা বলছেন, আমি আসলে সেই প্রসঙ্গ ধরেই বলি। আমাদের এখন আইসিটি বিভিন্ন একেবারে আমাদের স্কুল পর্যায়ে থেকে সেটাকে বাধ্যতামূলক করা হয়েছে, কিন্তু একটা সাবজেক্ট আসলে বাধ্যতামূলক করে আমরা আইসিটি জ্ঞান শিক্ষার্থীদের মধ্যে কতটুকু দিতে পারি, এটাকে আরো বড় পরিসরে কাজ করার সুযোগ আছে কিনা? আবুল মানসুর মোহাম্মদ শারফুদ্দিন, আপনার কাছে জানতে চাই এই প্রশ্ন। আচ্ছা, এই বিষয়টা হচ্ছে যুগটা কিরকম, আর প্রথমে বুঝতে হবে যে যুগটাই হচ্ছে আপনি যখন থাকেন, আপনার সঙ্গে একটা মোবাইল ফোন থাকে। 16 কোটির দেশে 13 কোটি লোকের এখন মোবাইল ফোন আছে। তার মানে কি, একটা ডিভাইস কিন্তু অলরেডি তার সঙ্গে একটা যুক্ত হয়ে গেল, মানে দিনে রাতে তার সঙ্গে যুক্ত হয়ে যায়। আর আইটির বিষয়ে এটা কিন্তু এরকম হয় যে আপনার মনে হচ্ছে যে 3-4 বছরের বাচ্চারাও কিন্তু আপনি যদি মোবাইল ডিভাইস দিয়ে দেন, তারা কিন্তু সঙ্গে সঙ্গেই কিন্তু ক্যাপচার করে ফেলছে, তারা যতটুকু শার্প হয়। আর বিষয়টা হচ্ছে যেহেতু একটা বড় বেজ আমরা মোবাইল অলরেডি করে ফেলতে পেরেছি, পাশাপাশি কিন্তু মানুষজন আগ্রহী হচ্ছে যে এই সংক্রান্ত কাজকর্ম জোগাড়। সঙ্গে সঙ্গে যে বিষয়টা দাঁড়িয়েছে যে সরকার তার এনাবলিং পার্ট, আর হচ্ছে প্রাইভেটটা হচ্ছে তার সঙ্গে কাজটা এগিয়ে নেওয়া দরকার। আমরা সেই সাপোর্টটাই দিচ্ছি। আর শিক্ষাক্ষেত্রে বলছেন, শিক্ষাক্ষেত্রে শুধু আইসিটি আপনার বইটা কম্পালসারি করা হয়নি, পাশাপাশি যে বিষয়টা হচ্ছে সর্বদিকেই কাজ করা হচ্ছে। আপনি যখন ম্যাথ করতে চান তখন কিন্তু আপনাকে অনেক সময় দেখা যায় যে তার ইয়েটা সলভটা আপনি কম্পিউটারে ঢুকে করছেন, ফিজিক্স পড়ছেন, আপনি দেখা যাচ্ছে যে ল্যাবে সাবজেক্ট দিলেও তো হবে না, শিক্ষকটাও আসলে এক্স্যাক্টলি সেটা করছি আমরা যেরকম শেখ রাসেল ডিজিটাল ল্যাব কিন্তু সারা বাংলাদেশ জুড়ে 18,000 স্কুলের মধ্যে মোটামুটি 8,000 স্কুল কিন্তু আমরা প্রায় কমপ্লিট করার টার্গেট নিয়ে এগোচ্ছি এবং সম্ভব হচ্ছে।
তার ফলে হচ্ছে কি আমরা গ্রামে গঞ্জে শহর তো আছেই, সঙ্গে সঙ্গে কিন্তু পুরা বেসটা তৈরি হয়ে যাচ্ছে। তার ফলে কিন্তু আইসিটি খাত শুধুমাত্র কম্পালসারি করে না, মানে জ্ঞানে মননে সব ক্ষেত্রেই কিন্তু আইসিটি যুক্ত হয়ে যাচ্ছে। এবং আমাদের মনে হয় আমাদের কর্মসংস্থান সৃষ্টি এবং দেশকে আসলে একটা পর্যায়ে গিয়ে পৌঁছানোর জন্য এই খাতে গুরুত্ব দেওয়া অনেক বেশি জরুরি, যেটা সরকার অবশ্যই দিচ্ছেও। আমরা আবার আলোচনায় ফিরবো। দর্শক, এই মুহূর্তে বীজ সংলাপের সময় হয়েছে ছোট্ট একটা বিরতি নেবার। আবারও স্বাগত বীজ সংলাপে। নিটল টাটার সৌজন্যে এই অনুষ্ঠানে আজকে আমরা কথা বলছি আউটসোর্সিং নিয়ে। তারই ধারাবাহিকতা আমরা আসলে এই মুহূর্তে আসলে জনাব নাজমুল আনোয়ার জুয়েল, আপনার কাছে একটু জানতে চাই যে শুরুটা কেমন ছিল আমাদের এই আউটসোর্সিং খাতের বা আমাদের আইসিটি যে শুরুটা, সেটা কতটা আপনাদের সেই পথটা কতটা সহজ ছিল বা মসৃণ ছিল কিংবা কঠিন ছিল? আমি দেশের বাইরে ছিলাম ফ্রম 81 থেকে। হ্যাঁ, আমি ওইখানেও আইটি ব্যবসা করতাম, 95 থেকে শুরু করেছিলাম। আমি যখন 97-8 এসেছি দেশে আইটি ব্যবসা করতে, তখন মনে করেন আমার জন্য এটা খুব টাফ হয়ে গিয়েছিল। আমি একটা বিশাল কল সেন্টার করার ইচ্ছা নিয়ে এসেছিলাম, কিন্তু নোবডি আন্ডারস্ট্যান্ড দ্যাট টাইম হোয়াট ইজ দ্য কল সেন্টার। ওদের যে টেলিকমের যে ডেডিকেটেড লাইন লাগবে সেটা কাউকে বুঝাতে পারিনি। আজকে যখন এসেছি আবার অনেক বছর পরে, দেশ রেডি, মানুষ বুঝতে পারে আপনি চাচ্ছেন কি, মানুষ সাহায্য করতে চায়। তখন আমি একটা 500 পিপলের কল সেন্টার নিয়ে এসেছিলাম দেশে করব, কিন্তু আমি করতে পারিনি, শুধু কাউকে বুঝাতে পারিনি যে আই নিড পয়েন্ট টু পয়েন্ট কানেকশন, আই নিড টোল কোয়ালিটি। এখন সবাই বুঝে, এখন অনেক দেশ রেডি। এখন সরকার অনেক সুন্দর একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে আগামী দিনের ব্যবসা করার জন্য, আগামী দিনের আইসিটিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার কাছে মনে হয় যে উজ্জ্বল ভবিষ্যৎ। আমরা সবাই বুঝতে পারতেছি যে আসলে এটা করা যায়। কিছু কিছু টেকনিক্যাল প্রবলেম এখানে ওখানে থাকে, ভাষার ব্যাপার। আপনি যেহেতু বাইরেও কাজ করেছেন, মানে বাইরের সাথে এখানে এখন যে কাজগুলো হচ্ছে মানের দিক দিয়ে আসলে আমাদের দেশে যে কাজগুলো হচ্ছে এগুলোকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আমাদের মানটা বেটার, কারণ কি এরা সবাই, আমাদের ছেলে মেয়েরা অনেক বেশি সিরিয়াস। ওরা জাস্ট করার জন্য করে না আর কি। হ্যাঁ, কিন্তু ওই যে কিছুটা অ্যাকসেন্টের প্রবলেম থাকে, কিছুটা টেকনিক্যাল ব্যাপার থাকে, কিছুটা ফোনে যখন কথা বলে তখন এটাকে টোল কোয়ালিটি মানে একদম ক্লিন হতে হয়, ওইটা এখনও অতটা আমরা আগাতে পারিনি। কিন্তু আদার দেন আই সি ইজ এ হিউজ ফিউচার ইন বাংলাদেশ। আচ্ছা, আমরা একটু জনাব তানজিরুল বাশার আপনার কাছে একটু জানতে চাই যে আপনাদের আসলে কার্যক্রমগুলো ঢাকা এবং ঢাকার বাইরে কতটা ব্যাপ্ত, কি ধরনের কাজ করছেন? আমাদের কাজগুলো আসলে এখন ঢাকার মধ্যে সীমাবদ্ধ না। আমরা যে বিপিও কোম্পানিগুলোর কথা বলি, এক সময় ধারণা ছিল যে বিপিও কোম্পানি মানে হচ্ছে কল সেন্টার সার্ভিস, সো যেটাকে আমরা ভয়েস সার্ভিস বলে থাকি। সো অ্যাকচুয়ালি আমাদের কল সেন্টারের বাদ দিয়ে আমাদের ওয়ার্ল্ডওয়াইড যদি আমরা চিন্তা করি, যেটা একটা খুব 17 বা 13% হচ্ছে ভয়েস সার্ভিস, বাকিটা হচ্ছে নন ভয়েস সার্ভিস, উইচ ইজ ব্যাক অফিস, ডাটা অ্যানালিটিক্স, এই ধরনের কাজগুলো। সো এখন আমাদের যশোরে শেখ হাসিনা সফটওয়্যার পার্ক হওয়ার পরে ওখানে আমাদের একটা অপারেশন শুরু হয়েছে, আমাদের খুলনায় অপারেশন আছে, আমাদের চিটাঙে আমরা দেখছি যে বিভিন্ন ধরনের বিপিও কোম্পানিগুলো কাজ করছে, যেখানে একটি কোম্পানিতে প্রায় 500 এমপ্লয় কিন্তু চিটাঙে বসে কাজ করছে, সো সিলেটে করছে। সো এটা কিন্তু এখন ডিভিশনাল পর্যায়ে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। সো ইভেন আমরা যেটা করি প্রতিবার বিপিও সামিটে আমাদের একটি বড় অংশ থাকে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাক্টিভিশন, বিকজ আমরা এখানে এইচআর ডেভেলপমেন্ট এবং জব প্লেসমেন্ট নিয়ে কাজ করে থাকি। সো আমরা এই বছর প্রায় 50টার মতো ইউনিভার্সিটিতে যাচ্ছি। আমাদের বিভিন্ন ইউনিভার্সিটিগুলোতে এই বিপিও ইন্ডাস্ট্রি সম্বন্ধে, তার কাজের এরিয়া বা তার অপরচুনিটি সম্বন্ধে ট্রেনিং হচ্ছে। তাদেরকে আমরা বোঝাচ্ছি যে তুমি বিপিওকেও একটা কেরিয়ার হিসেবে নিতে পারো। সো দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা মেয়ে যখন ইউনিভার্সিটি লাইফ থেকে এই বিপিও ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করে, তার কিন্তু একটা সফট স্কিল ডেভেলপমেন্ট হয়, দেন তার একটা টেকনিক্যাল নো হাউ তৈরি হয়, সে একটা কর্পোরেট বা একটা অফিস এনভায়রনমেন্টে শিখতে পারে। এবং এই ছেলেমেয়েগুলো বের হয়ে যে কোনো শুধু বিপিও কোম্পানিতে কাজ করবে, ইটস নট নেসেসারি। কেউ হয়তো একটা এয়ারলাইন্সের কাস্টমার সার্ভিসে কাজ করতে পারে, কেউ হয়তো হসপিটালের ইমার্জেন্সি সার্ভিসে কাজ করতে পারে।
ইভেন আপনি দেখবেন যে এটা কিন্তু শুধু প্রাইভেট অর্গানাইজেশনগুলোর মধ্যে সীমাবদ্ধ না, এখন কিন্তু গভর্নমেন্টেরই কিন্তু অনেক ধরনের সার্ভিস অলরেডি লঞ্চ হয়েছে। যেমন আমরা 999 জানি, যেটা 999, আমাদের ন্যাশনাল কল সেন্টার, আমরা 333 সম্বন্ধে জানি, আমাদের স্বাস্থ্য রিলেটেড কল সেন্টার আছে। সো আপনি যদি খেয়াল করে দেখেন এই সার্ভিসগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসলে অপারেটেড হচ্ছে, এবং আমরা বিভিন্ন ধরনের ছেলেমেয়েরা কিন্তু এখানে এসে কাজ করছে। আচ্ছা, আবুল মনসুর মোহাম্মদ শারফুদ্দিন, আপনার কাছে তাহলে সেক্ষেত্রে জানতে চাই, অনেক কাজের সুযোগ আছে, শুধুমাত্র তথ্য প্রযুক্তি খাতে সেটা না, যেহেতু তথ্য প্রযুক্তি এখন ডিজিটাল বাংলাদেশের অনেক সেক্টরের সাথেই জড়িত। আবারও সেই কর্মসংস্থান এবং ট্রেনিং এর কথাই যদি আমি আসি, আমার লাস্ট একজন উদ্যোক্তার সাথেই কথা হলো, তিনি বাইরে কাজ করেন, তিনি বলছিলেন যে আমি আসলে আপনি আমাকে কত ছেলে মেয়ে দিবেন আমি নিতে পারবো, কিন্তু আমি জব দিতে চাই, কিন্তু জব নেওয়ার মতো লোক নেই। তো এই নেই জায়গা থেকে আসলে, সেই জায়গা থেকে আসলে কাজ আরো কতটা হওয়া জরুরি? কাজ হচ্ছে, কিন্তু সীমাবদ্ধতা বা গ্যাপ তো রয়ে গেছে এখনো। সীমাবদ্ধতা কিছু কিছু ক্ষেত্রে আছে, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট তো নিশ্চয়ই পর্যাপ্ত না, কারণ হচ্ছে আমাদের ছেলেমেয়েরা এখনো যেভাবে জেনারেল এডুকেশনের দিকে যাচ্ছে, আমার কাছে মনে হয় এখন আমাদের যে সময় এসেছে সেখানে ট্রেনিং বা যেগুলো কর্মনির্ভর যে শিক্ষা, সেদিকে নিশ্চয়ই যাওয়া উচিত। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। এই ক্ষেত্রে আমি যে জিনিসটা পরিষ্কার করতে চাই, যে সরকার যেভাবে চিন্তা করছে যে একটা টার্গেট নিয়ে কিন্তু এগোয়, 4টা পিলারের কথা বলেছেন, এখন শুধু একটা পিলার নিয়ে বলি, সেটা হচ্ছে যে মানব সম্পদ উন্নয়ন, হ্যাঁ, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। আমাদের কিন্তু টার্গেট আছে, আমরা 2021-এ 20 লক্ষ লোক তৈরি করতে চাই এই ফিল্ডে। কিভাবে করতে চাই? প্রশিক্ষণ দিয়ে। একটা হচ্ছে প্রশিক্ষণ, আরেকটা হচ্ছে কি উদ্যোক্তা তৈরি করে। এই দুইটা কম্বিনেশন কিন্তু কাজ করেই যাচ্ছে রীতিমতো। এখন আমরা এই যে প্রশিক্ষণটা দিব, আমরা কিন্তু সেক্টর ওয়াইজ ভাগ করেছি, এবং সেটা হচ্ছে যে ফিল্ড অনুযায়ী ডিমান্ড আছে কিনা সেটা বিবেচনায় নিয়ে। সরকারি লেভেলে তো সব কাজ করতে পারে না, তারপরে আমরা বিসিসি থেকে কিন্তু প্রশিক্ষণ দেওয়া হচ্ছে অনবরতই। তারপরে হাইটেক পার্ক থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। হাইটেক পার্ক থেকে যে কাজটা করছে তাদের কিন্তু কালিয়াকৈর বঙ্গবন্ধু হাইটেক পার্ক রয়েছে, ওইখানে কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। তারপরে আছে শেখ কামাল ট্রেনিং সেন্টার, ওইখানটাও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এরকম প্রশিক্ষণের বিভিন্ন দিকে কাজ হচ্ছে। তারপরে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যেটা যশোরে আছে, ওইখানেও কিন্তু প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সরকার লেভেল থেকে প্রশিক্ষণের ব্যবস্থাটা, ইনফ্রাস্ট্রাকচারটা করে দেওয়া হচ্ছে, এবং প্রাইভেট লেভেলও কিন্তু এগিয়ে আসছে। দেখতে পেয়েছেন বাক্যতে সেখান থেকে উল্লেখযোগ্য হারে টার্গেট করে, আমরা যেরকম টার্গেট করে দিয়েছি 20 লক্ষ লোক করতে হবে, ওনারাও কিন্তু একটা টার্গেট করেছেন যে আমরা এই 20 লক্ষকে সাপোর্ট দেওয়ার জন্য এত লোকগুলো তৈরি করব। এই জন্য যা দরকার সরকার তরফ থেকে ইনফ্রাস্ট্রাকচার দেওয়া, তারপর যে জিনিসটা আছে বাক্যকে কিন্তু সুবিধাও দেওয়া হচ্ছে, তাকে বলা হচ্ছে কিন্তু আইটি এনেবল সেক্টর। এটা কিন্তু একটা সুযোগ, ওনাদের কিন্তু ক্যাশ ইনসেনটিভ দেওয়া হচ্ছে, বিভিন্ন লেভেলে কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে যে তোমরা এগিয়ে আসো, তৈরি করো। এটা কিন্তু নতুন ফিল্ড, আমরা কিন্তু জানতাম না এর আগে কাজ করেছে কিন্তু ইন্ডিয়া, ফিলিপিন্স, এরা কিন্তু যথেষ্ট অগ্রসর। এখন কিন্তু বাংলাদেশের ছেলেপেলেরা যখন এই ক্ষেত্রটাকে চিহ্নিত করতে পারলো, নিজেদের প্রফেশন কিন্তু সেই ক্ষেত্রে তারা বেছে নিতে সক্ষম হচ্ছে, এবং কি নিজেকে স্কিল ডেভেলপ করছে। পাশাপাশি যে বিষয়টা দাঁড়িয়েছে এখন, আউটসোর্সিং জিনিসটা কি, এটা কিন্তু বিষয়টা একটা কম্পিটিটিভনেস কিন্তু আছে, সেটা কিন্তু থার্ড পার্টি হিসেবে কিন্তু আমরা কাজ করছি, আমরা রিয়েল ওয়ার্কসটা কিন্তু আমরা দিচ্ছি না। দুইটা বিষয় আছে, একটা হচ্ছে মানে ব্যাক অফিস সাপোর্ট দেওয়া, আর একটা হচ্ছে ফ্রন্ট অফিস সাপোর্ট দেওয়া। ফ্রন্ট অফিস সাপোর্ট দেওয়া কি, যে কল সেন্টার দিয়ে আমরা সাপোর্টটা দিই, যেরকম হতে পারে যে কাস্টমার সাপোর্ট দেওয়া, তারপরে টেকনিক্যাল সাপোর্ট দেওয়া, সেলসের সাপোর্ট দেওয়া, এটা একটা বিষয়, এটাও কিন্তু একটা আউটসোর্সিং। আরেকটা বিষয় যেটা আছে বড় আকারে, যেটা যে ফিনান্স, অ্যাকাউন্টিং, আইটি ডিপার্টমেন্ট, টেলিকম ডিপার্টমেন্টকে সাপোর্ট দেওয়া, এটা কিন্তু মূল কাজের একটা অংশ হিসেবে কাজ করে। এক্ষেত্রে হয়তো আমরা এতটুকু যাচ্ছি না, সেক্ষেত্রেও কিন্তু আমরা অলরেডি কিন্তু কাজ করা শুরু করেছে। আমাদের একটা প্রকল্প ছিল, সেটা হচ্ছে আপনার এই যে আমাদের বড় প্রজেক্টটা হচ্ছে কি বলে, ওইটা একটা প্রকল্প দিয়ে আমরা কাজ করছি। এটা রিসেন্টলি আমরা মিড লেভেলের কর্মকর্তাও তৈরি করছি, যেটা হচ্ছে কি
বিশাল আকারে আমাদের গ্যাপ রয়েছে, যে ইন্ডিয়ানরা এসে ফিলিপিনোরা এসে অলরেডি দিচ্ছে, সাপোর্টটা বিপুল দিচ্ছে, পরিমাণে আমাদের এখান থেকে যে টাকা আসছে আবার অনেক টাকা চলেও যাচ্ছে। এই ক্ষেত্রে কিন্তু আমরা লোক তৈরি করার চেষ্টা করছি। এটা অনেক বেশি আমার মনে হয় জরুরি যে মিড লেভেল ম্যানেজমেন্ট, আমি সেই কথাগুলোই শুনবো যে সেক্ষেত্রে আপনারা কি ধরনের কাজ করছেন। তবে এই মুহূর্তে আমাদের বীজ সংলাপে আবারও সময় হয়েছে আরেকটি বিরতি নেবার, দর্শক সাথেই থাকুন। আবারও স্বাগত বীজ সংলাপে, নিরোটারা সৌজন্যে এই অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি আউটসোর্সিং এবং আইসিটি খাত নিয়ে। আমি আসলে আবুল মানসুর মোহাম্মদ শারফুদ্দিন আপনার কাছে শুরু করতে চাই। আউটসোর্সিং এর একটা অংশ কিন্তু ঘরে বসে যে আউটসোর্সিং, অনেকে আছেন যে যারা হয়তো ঘরের বাইরে কাজ করতে পারছেন না, বা অনেকে আছেন যে ঘরে বসেই তাদের আসলে অনেক টাকা আয় করার সুযোগ রয়েছে। তো সেইখানে আসলে এক ধরনের উদ্যোক্তা তৈরি হচ্ছে, বা লোকাল ইকোনমিতেও নিশ্চয়ই তার একটা বড় প্রভাব রয়েছে। ধন্যবাদ আপনাকে এই সুন্দর প্রশ্ন করার জন্য। প্রথমত উদ্যোগটা সরকারি তরফ থেকে এসছে, সেটা হলো যে একটা প্রকল্প আছে লার্নিং আর্নিং। এই প্রকল্পটা কিন্তু আসলে সারা বাংলাদেশ জুড়ে সেটা কাজ করছে, এবং এইটার যে ব্যাপ্তিটা এটা কিন্তু বিশাল। স্কুল পর্যায়ের লেভেল থেকে শুরু করে একদম বলা যায় যে ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশন লেভেলের ইয়ারা থাকেন, সরি পার্টিসিপেন্টরা থাকেন। তারা শিখে কিন্তু ঘরে বসে কিন্তু আউটসোর্সিংয়ের কাজটা করতে পারেন। এবং দেখা গেছে আমরা কিন্তু ডিজিটাল ওয়ার্ল্ডে কিন্তু যারা সবচেয়ে বেশি আর্ন করছে আউটসোর্সিংয়ের মাধ্যমে, তাদেরকে কিন্তু আমরা পুরস্কৃত করি। এটা কিন্তু একটা বিশাল বিষয়, একটা উৎসবের মতো অবস্থা হয় যে সবার মধ্যে থেকে কে বেশি আর্ন করতে পারলো, এরকম একটা বিষয়। এই প্রণোদনাটা কিন্তু আছে। এবং এই যে লার্নিং আর্নিং থেকে শিখে নিজেই যে একটা নিজেকে যে একটা ডেভেলপ করলো এবং ওয়ার্ল্ডের বাজারে গিয়ে নিজেকে একটা কম্পিট করতে পারলো, এই যে আত্মবিশ্বাস, সেটা কিন্তু আমরা দিতে সক্ষম হয়েছি। এবং মেয়েদের জন্য, স্পেশালি মেয়েদের জন্য শিপাওয়ার একটা প্রকল্প নেওয়া হয়েছে, এবং যেটা তারা কাজ করছে। আমরা কিন্তু সারা বাংলাদেশ জুড়ে এই প্রোগ্রামটা চালু আছে, এবং সেইভাবে নিজেদেরকে প্রস্তুত করে দেওয়া হচ্ছে, এবং টার্গেট ওরিয়েন্টেড, যে এই বিষয়ে তারা শিখবে, এই বিষয়ে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে গিয়ে তারা কম্পিট করবে, এবং ঘরে বসেই তারা আর্ন করতে পারবে। এটা কিন্তু বিশাল অ্যাচিভমেন্ট আমরা দেখতে পাচ্ছি। এই ক্ষেত্রেও আমাদের মনে হয় আমাদের মেয়ে যারা আছে আরো কাজ করার নিশ্চয়ই সুযোগ আছে। নাজমুল আনোয়ার জুয়েল, আপনার কাছে একটু জানতে চাই, আপনি ভাষা নিয়ে কথা বলছিলেন, এক্সেন্টের কথা বলছিলেন। যেহেতু এই তথ্য প্রযুক্তি বা বিপিও বলেন, আউটসোর্সিং বলেন, ল্যাঙ্গুয়েজ জানাটা বা বিশেষ করে ইংরেজিতে দক্ষতাটা সেটা অনেক বেশি জরুরি। তো সেই জায়গাটাতেও তো কাজ করার জরুরি, কি মনে করছেন আপনি? অবশ্যই, এবং এটা হচ্ছেও। আমরা যেটা বাক্য একটা প্রোগ্রাম করছি এসিআইপি উপরে, আমরা ওখানে ইংলিশ ক্লাসও নিচ্ছি, এবং অনেকটা ইমপ্রুভ হয়ে গিয়েছে। যে এতটা টাফ না এখন, যে ধরেন ইন্টারন্যাশনাল কল সেন্টারের ছেলে মেয়েরা আসতেছে, সেখানটা একটা প্রবলেম হয় রাতের কাজে, রাতে বেলা। আমেরিকায় যখন কাজ করতে হয় তখন এখানে টাইমের একটা ঝামেলা আছে। এছাড়া আস্তে আস্তে হচ্ছে তো সব, আমার তো মনে হচ্ছে যে উই আর ইন দ্য রাইট ট্র্যাক। টাইম আমাদের জন্য একটা ব্লেসিং হয়ে আসছে, যে ওই দেশে হচ্ছে রাত, আমাদের দিন, আমরা তখন কিন্তু কাজ করতে চাই, আমরা এগিয়ে আছি। এটা ওই যে বাচ্চাদের যারা কাজ করবে তাদেরকে ওই রাতে তো করতে, রাতে করা যায় না, ওরা আসতে চায় না। আমি একটা পয়েন্ট অ্যাড করি নাজম ভাইয়ের সাথে, সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজের আসলে দুটো পার্ট আছে। একটা আমরা ভয়েস নিয়ে কাজ করি, একটা নন ভয়েস নিয়ে কাজ করি। সো খুব সুন্দর করে কথা বলতে পারে, সেটা যদি আমি ইন্টারন্যাশনাল প্রসেসের জন্য কাজ করি, ডেফিনেটলি ইংলিশ ইজ এ মাস্ট, এবং জরুরি, এবং এছাড়া একটা প্র্যাকটিসের ব্যাপার। সেটা কিন্তু আমরা 1 মাস 2 মাস কাজ করিয়ে তাকে ট্রেনিং করিয়ে কিন্তু তাকে আসলে তৈরি করতে পারবো না। এই জন্য আমি ফিলিপিনের রেফারেন্সটা দিলাম, যে একটা ছেলে যখন 4 বছর ধরে একই জিনিস করে আসছে, যে যখন গ্র্যাজুয়েশনের পরে সে কিন্তু রেডি কাজ করার জন্য। নন ভয়েসে যেমন দেখবেন এখন কিন্তু আউটসোর্সিং এরও কিন্তু টেকনোলজি ইজ চেঞ্জিং।
আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের দিকে যাচ্ছি, আমরা এখন বিভিন্ন ধরনের চ্যাটবট ইউজ করছি, যেটা অলরেডি আমাদের এখানে কাজ শুরু হয়ে গিয়েছে, এবং আমরা লাইভ চ্যাটে সাপোর্ট প্রোভাইড করছি, আমরা কন্টেন্ট নিয়ে কাজ করছি, অ্যানালিটিক্স রিলেটেড কাজ করছি। সো ওই জায়গাগুলোতে কিন্তু আসলে রিটেন স্কিল বা তার টেকনিক্যাল স্কিল কিন্তু ইজ মোর ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো ওই জায়গাটাতে আসলে আমাদের মানে নিড অ্যাসেসমেন্ট করে কার কোথায় জরুরি সেখানে কাজ করা। ফর ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আমরা নিয়ে যেটা কথা বলছিলাম, যে টেকনোলজি কিন্তু একটা ফরওয়ার্ড মুভের দিকে যাচ্ছে। সো আমরা যদি আমাদের ট্রেনিং ম্যাটেরিয়াল বা কন্টেন্টটাকে যদি আমরা এনরিচ না করতে পারি, তাহলে কিন্তু ফিউচারে যে আমাদের এই আউটসোর্সিং মার্কেটটা একটা হুমকির মুখে পড়তে পারে। সো আমাদের কিন্তু ওই অনুযায়ী কিন্তু যেখানে গভর্নমেন্টের সাথে জয়েন্ট ভেঞ্চার হয়ে, যেটা এলআইসিটির প্রজেক্টের কথা বললো, যে বাক্য বা বিভিন্ন আইটি অ্যাসোসিয়েশন গুলো একত্রে মিলে নিয়ে কিন্তু আসলে আমরা কাজ করছি, যে আসলে আমাদের টার্গেটটাকে রিচ করার ব্যাপার। আচ্ছা, আপনারা যাদেরকে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিচ্ছেন বা আন্তর্জাতিক মানেরও দিচ্ছেন, অনেক ক্ষেত্রে আপনারা দাবি করছেন, তাদের জন্য এখানে আসলে চাকরির সুযোগ কতটা, তারা তাদের যোগ্যতা অনুযায়ী কাজ পাচ্ছে কিনা? ডেফিনেটলি, বিকজ দেখেন আমরা কিন্তু কাজ যখন শুরু করি 2009 থেকে আমরা কিন্তু ডোমেস্টিক মার্কেট নিয়ে কাজ শুরু করি। এখন তখন আমাদের 100% ডোমেস্টিক মার্কেট ছিল, যে আমরা ডোমেস্টিক মার্কেট নিয়ে কাজ করি। আমরা বিভিন্ন সেক্টর, যদি আমি বলি যে আপনি যখন দেখবেন যে টেলিকমিউনিকেশন সেক্টর অথবা এফএমসিজি সেক্টর, হ্যাঁ, ওরা আমাদেরকে সাপোর্ট দিয়েছিল যে তাদের এই ব্যাক অফিস বা ফ্রন্ট অফিসের কাজগুলোকে আউটসোর্স করে দিয়ে। সো এখন আস্তে আস্তে আমরা এখন ইন্টারন্যাশনাল মার্কেটের দিকে কিন্তু আগাচ্ছি। সো অ্যারাউন্ড যদি আমি বলি, অ্যারাউন্ড 70% ডোমেস্টিক মার্কেটে কাজ হলে 30% কিন্তু ইন্টারন্যাশনাল মার্কেটে কাজ হচ্ছে, এবং ভয়েস নন ভয়েসের কাজ হচ্ছে। সো আমাদের দেশের রিসোর্সের কিন্তু নন ভয়েসের ক্যাপাসিটি কিন্তু অনেক বেশি। যেমন আমরা অ্যাজ অ্যান এক্সাম্পল সেদিন একটি কোম্পানিতে আমরা দেখলাম যে সেখানে 500 ছেলে মেয়ে বসে ইমেজ ক্লিপিং পাথের কাজ করছে। সো দিস উইচ ইজ এ নন ভয়েস কাজ ফর ইউএসএ কোম্পানি। ছেলেমেয়েদের কি এখন আগ্রহ বাড়ছে এই খাতে কাজ করার? জি, ডেফিনেটলি আগ্রহ বাড়ছে। তারা মানে আমরা যেটা বোঝাতে সক্ষম হচ্ছি যে এটা একটা ইন্ডাস্ট্রি উইচ আপনার একটা রেভলিউশন হতে যাচ্ছে। সো তাদেরকে এই ইন্ডাস্ট্রির বেনিফিট, কেরিয়ার, এবং আমরা দেখেছি যে এখন প্রায় 7-8 বছর ধরে কাজ করছে, সে একজন কাস্টমার কেয়ার এজেন্ট হিসেবে ঢুকেছিল, সে কিন্তু এখন একটা কোম্পানির অপারেশন ম্যানেজার হিসেবে কিন্তু কাজ করছে। আচ্ছা, আপনি মাঝখানে বলছেন যে শারীরিকভাবে যারা অসুস্থ তাদেরকে নিয়েও মনে হয় এটা আমরা আসলে বিশেষভাবে সক্ষম ব্যক্তি, আমরা যেটা বলি, যারা বাইবর্ন ফিজিক্যালি বিশেষভাবে সক্ষম থাকে বা একটু ডিসেবিলিটি নিয়ে থাকে, আমরা এই ইন্ডাস্ট্রিতে কিন্তু তাদেরও একটা কাজ করার সুযোগ করে দিচ্ছি। তাদেরকে ট্রেনিং করানো হচ্ছে, এবং যেখান থেকে গভর্নমেন্টও কিন্তু এটাকে প্রমোট করছে ট্রেনিং এর ব্যাপারে, এবং তারাও কিন্তু বিভিন্ন বাংলাদেশ থেকে তাদের একটা প্রজেক্ট আমরা শুরু করেছে, গভর্নমেন্ট রিসেন্টলি ট্রেনিং একটি শুরু করেছে ডিভিশনাল ওয়াইজ, যেখান থেকে, এবং আগামী 24 তারিখেও একটি ফেয়ার আছে আমাদের। সো ওইখানে আমরা ওদের ইন্টারভিউ নিয়ে তাদেরকে ট্রেনিং করে তাদেরকেও কিন্তু আমরা কাজের সুযোগ করে দিচ্ছি। আচ্ছা, আমি একটু নাজমুল আনোয়ার জুয়েল আপনার কাছে একটু জানতে চাই, যেহেতু ইন্টারন্যাশনাল মার্কেটের কথা হচ্ছে, যেহেতু আমরা আমাদের মানব সম্পদ বা জনশক্তি যেটা বলি বাইরেও আমরা আসলে রপ্তানি করি, তো সেক্ষেত্রে সেই টার্গেট পিপলকে যারা বাইরে যাচ্ছে তারা যেন বেশি পরিমাণে আয় করতে পারে, বা ওখানে যারা ওরা ছোট কাজ করছে সেখানে যেন এই তথ্য প্রযুক্তি বা এই ধরনের জ্ঞান নিয়ে সেখানে তারা ভালো জায়গায় কাজ করতে পারে, সেই জায়গাটাতে আপনারা কতটুকু কাজ করছেন? সেই জায়গাটায় আমাদের অনেক ছেলে মেয়ে তো অলরেডি বিদেশে আসে। আমাদের অবস্থা সেই এইডিজে, আমি যখন প্রথমে এইডিজে গিয়েছিলাম তখন আমি লস অ্যাঞ্জেলেস মনে হয় আমরা 20-30টা ছেলে ছিলাম, এখন তো অনেক। তো হচ্ছে কি, কারো না কারো রিলেটিভ আছে, কারো না কারো বন্ধু আছে। হ্যাঁ, ওরা যদি সমন্বিত একটা কাজ আসলে এখানে জরুরি, কারণ যেহেতু আমরা সেটা আমাদের রেমিটেন্স আমাদের একটা বড় উৎস, তো সেখানে আসলে সরকার কিংবা আপনারা যারা আছেন সরকারের সহায়ক হিসেবে কাজ করেন, সমন্বিত কোনো কাজের উদ্যোগ বা এই ধরনের কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? অবশ্যই অবশ্যই আছে। যে এখন যে ফোর্সটা তৈরি হচ্ছে, এটা রেডি হলে তখন ইন্ডিয়ায় যেমন ওরা ওইখানটায় যায়, ওরা জব, ইন্ডিয়া আমাদের চেয়ে এই জায়গাটাতে অনেক এগিয়ে আসছে, কারণ ওদের আইটি সেক্টরটা, সিলিকন ভ্যালি যারা ছিল তারা ইন্ডিয়ান অনেক ছেলে টেলে ছিল, তারা ব্যবসায়ী ছিল, তারাই উদ্যোগটা নিতে পেরেছে। হ্যাঁ, আমাদের এখন অনেক বাঙালি ছেলে আছে যারা সিলিকন ভ্যালিতে অলরেডি এই কাজটা করার জন্য, এই কয়দিন আগেও একটা সামিট হলো এখানে, যে ইঞ্জিনিয়ারদেরকে নিয়ে ওরা তখন ওই জিনিসটা চেষ্টা করতেছে দেশ থেকে নিয়ে, গ্রুপ ওয়াইজ নিয়ে যে কাজে লাগানোর জন্য। আমার মনে হয় ওইটাও উই আর ইন রাইট ট্র্যাক। সেখানে আমি একটু পয়েন্ট অ্যাড করি এই জায়গাটাতে। এখানে একটি বিশেষ এরিয়া হচ্ছে, দেখেন আমরা শুরু করেছি কিন্তু 2000
1989 থেকে। আমরা আসলে আজকে 10 বছর ধরে কাজ করছি, যেখানে ইন্ডিয়া আইটিবিপিতে শুরু করেছিল 1988 ওই সময় থেকে। সো এখানে আমাদের গভর্নমেন্টকে একটা ধন্যবাদ দিতে হয় যে আমরা যখন সাবমেরিন কেবলে সংযুক্ত হলাম, সো আমাদের ডোরটা কিন্তু অনেক বড় ওপেন হয়ে গেল। সো ইভেন আমাদের এখন সেকেন্ড সাবমেরিন কেবল নিয়ে আমরা কিন্তু অলরেডি বিন ল্যান্ডেড আমাদের এই জায়গাটাতে। সো যখনই আমার রোডটা ওপেন হয়ে গেল, তখনই কিন্তু আমরা অনেকগুলো অপরচুনিটি একসঙ্গে আমরা দেখতে পেলাম সামনে, বা কাজের অপরচুনিটি। আপনি যে কোশ্চেনটা করছিলেন যে এন্টারপ্রেনার তৈরি করা, আমাদের মধ্যে এরকম অনেক ছেলেমেয়েই আছে যারা একসময় কাজ শুরু করেছে এবং তারা এখনো নিজেরাই একটা 15-20 জনের কোম্পানি করে তার এরিয়াতে বা তার এলাকায় বসে কিন্তু আর্ন করা শুরু করেছে বিভিন্ন, এবং শুধু ডোমেস্টিক না, এবং বিদেশে প্রচুর ফরেন রেমিটেন্স কিন্তু তারাও বাংলাদেশে আনছে। আচ্ছা, আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ পর্যায়ে, যদি আপনাদের বিপিও সামিট নিয়ে আসলে কিছু বলার থাকে শেষ মুহূর্তে। ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম আমাদেরকে আমন্ত্রণ করার জন্য। আমাদের বিপিও সামিটে এবার আমরা ইয়ুথদের উপর একটি প্রোগ্রাম রেখেছি, প্রায় 600 বা 700 ছেলে মেয়ে ওখানে থাকবে, যাদেরকে আমরা এই বিপিও ইন্ডাস্ট্রি সম্বন্ধে বোঝাবো। আমাদের 12টি সেমিনার থাকছে বিভিন্ন টপিকের উপরে, যেটা আসলে পুরা বিপিও ইন্ডাস্ট্রি রিলেভেন্ট করে। আমাদের প্রায়, আমি আগেও বলেছিলাম যে আমাদের প্রায় 60টি দেশ থেকে বিভিন্ন ফরেন স্পিকার আসছে, তাদের এক্সপিরিয়েন্স আমাদের সাথে শেয়ার করবে। এখানে একটা ম্যাচ মেকিংয়ের সুযোগ হবে। সো আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আগামী কাল এবং পরশুদিন 2 দিন ব্যাপী এই বিপিও সামিটে প্যান প্যাসিফিক সোনারগাঁতে আসার জন্য। এবং আমাদের একটি ওয়েবসাইট আছে www.bposummit.com.org। সো সেখানে গেলে আমাদের বিস্তারিত সম্বন্ধে জানতে পারবে। আচ্ছা, মোহাম্মদ আবুল মানসুর মোহাম্মদ শারফুদ্দিন, আপনি যদি কিছু বলতে চান। আচ্ছা, আমি যে জিনিসটা বলতে চাই পরিষ্কারভাবে, সেটা হলো আমাদের মাননীয় উপদেষ্টা বলেছেন যে আইসিটি খাতটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। কিভাবে? আমাদের এখন যে রিমিটেন্সটা আসে সেটা সবচেয়ে বিশেষ গার্মেন্টস সেক্টর। আমরা আগামীতে চাই যে আইসিটি খাত সেই গার্মেন্টস সেক্টরকে অতিক্রম করে যাবে। একটাই মাত্র কিন্তু আমাদের পথ, সুতরাং এর থেকে বিচ্যুত হতে যাবে না, সেই টার্গেট করে কিন্তু আমরা এগোচ্ছি। বিপিও সামিট যেটা হতে যাচ্ছে সেটা কিন্তু হচ্ছে একটা মাধ্যম, একটা বিশাল মাধ্যম, যেখানে আমাদের জনশক্তি প্লাস মেধা মনন সেখানে ব্যবহার করার সুযোগটা রয়েছে। তো আমরা চাই যে বিপিও সামিটের মাধ্যমে লোকজন জানুক, আসুক এবং দেখুক যে এইখানে আইসিটি খাত থেকে কিভাবে নিজের কর্মসংস্থান করা যায়, নিজেকে কিভাবে প্রয়োগ করা যায়, জানবে, বুঝবে এবং এগিয়ে আসবে। নাজমুল আনোয়ার জুয়েল, আপনি যদি শেষ মুহূর্তে কিছু যোগ করতে চান। আমার খুব মজা লেগেছে যে এই যে বিপিও সামিটকে নিয়ে বাক্য প্রত্যেকটা ইউনিভার্সিটিতে যে সেমিনার করেছে, প্রত্যেকটা মানে ঢাকার বাইরে গিয়েছে, সিলেটে, রাজশাহীতে, এবং সিরিয়াসলি দে ইনভলভ দ্য গভর্নমেন্ট, দে ইনভলভ দেয়ার সেলফ অ্যান্ড ব্রিং অল দোজ স্টুডেন্টদেরকে নিয়ে বিপিও সামিট সম্বন্ধে বোঝাতে চেষ্টা করছে। আমার মনে হয় এটা খুব বিশাল সারা কেমন পেয়েছেন সেটাতে? অবশ্যই অনেক অনেক, মানে যখনই ধরেন যে কোনো ইউনিভার্সিটি গিয়েছে মোটামুটি অডিটোরিয়াম ভর্তি ছিল। হ্যাঁ, ওইখানটা গভর্নমেন্ট হেল্প করেছে, ডিসি, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসি, তাই না, বিভিন্ন ডিস্ট্রিক্টের ডিসিরা হেল্প করেছে, আমাদের এখান থেকে ট্রেন পিপল যে লেকচার দিয়েছে বাক্যর থেকে। আমার মনে হয় এটা খুবই ভালো একটা উদ্যোগ ছিল এই বিপিও সামিটের। আসলে আমাদের অনুষ্ঠান একেবারেই শেষ। আমরা মোহাম্মদ তানজিলুল বাশার, জনাব আবুল মানসুর মোহাম্মদ শারফুদ্দিন এবং নাজমুল আনোয়ার জুয়েল, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সামনে ছিলেন, দেখছিলেন বীজ সংলাপ। আপনারা জানেন যারা ছিলেন এতক্ষণ, আসলে আমরা কথা বলছিলাম আউটসোর্সিং এবং তথ্য প্রযুক্তি খাত নিয়ে। যেমনটি কিন্তু আমাদের আলোচকরা বলছিলেন যে আমাদের রপ্তানিতে সর্বোচ্চ ভূমিকা রাখা গার্মেন্টসের পরে যদি কোনো শিল্প আসলে সবচেয়ে বেশি অবদান রাখার ভূমিকা রাখে, সেটা কিন্তু এই তথ্য প্রযুক্তি খাত। এবং সরকারও যেহেতু রপ্তানি বহুমুখীকরণ করার কথা বলছে, ডাইভার্সিফিকেশনের কথা বলছে, সেক্ষেত্রে এই তথ্য প্রযুক্তি খাতকে সরকার কিন্তু গুরুত্ব দিয়ে এবং সেখানে কাজ করছে। এই গেল 10 বছরে এই খাতে এক ধরনের বিপ্লব ঘটে গেছে, যেটা আসলে আমরা সবাই জানি বা আলোচকদের কথাও আসলে শুনেছি। তো দর্শক, আসলে আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করেছি এবং তথ্য প্রযুক্তিতে দক্ষ করার জন্য এখন কিন্তু অনেকগুলো ট্রেনিং সেন্টার আছে এবং সেখানে আসলে সবাই গিয়ে নিজেরা উদ্যোক্তা হিসেবেও এই খাতে গড়ে উঠতে পারেন, কিংবা নিজেকে একজন দক্ষ কর্মী হিসেবেও গড়ে তুলতে পারেন। এবং আগামীকাল থেকেই শুরু হচ্ছে 2 দিন ব্যাপী বিপিও সামিট 2019। সেইখানে আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই সেখানে যাবেন এবং সেখান থেকে আপনারা নানা তথ্য কিন্তু জানতে পারেন। তো এই ছিল আজকে আমাদের নিটোটারা বীজ সংলাপে। আগামী অনুষ্ঠানে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।